মাননীয় সদস্যগণ, সুপ্রভাত। আজ 25শে আগস্ট মঙ্গলবার। আমি আপনাদের সকলকে 18তম ইউথ পার্লামেন্টের বাদল অধিবেশনে স্বাগত জানাই। আর আশা রাখি এই অধিবেশন দেশ এবং জাতির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে কার্যক্রমের প্রথম বিষয়টি হলো শপথ গ্রহণ। মাননীয় সচিব মহাশয়া প্লিজ। পশ্চিমবঙ্গের অন্টাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত শ্রীমতী নীলিমা পাল এখন শপথ গ্রহণ করবেন। শ্রীমতী নীলিমা পাল প্লিজ। আপনি কোন ভাষায় শপথ গ্রহণ করবেন? আমি এখন আমরা শোক প্রস্তাব শুরু করব। মাননীয় সদস্যগণ, অত্যন্ত গভীর দুঃখের সাথে আমি এই সভাকে প্রখ্যাত নৈপথ্য শিল্পী শ্রীমতী আশা ভোসলের প্রয়াণের কথা জানাচ্ছি। এই সুর ও সম্রাজ্ঞীর দুর্ভাগ্যজনক মৃত্যু এই সভাকে বাকরুদ্ধ এবং অত্যন্ত শোকাচ্ছন্ন করেছে। শ্রীমতী আশা ভোসলে ভারতীয় সঙ্গীতের অন্যতম বহুমুখী এবং জনপ্রিয় কণ্ঠস্বর ছিলেন। তিনি 7 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীতে অসামান্য অবদান রেখে গেছেন। তার দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে শ্রীমতী আশা ভোসলে দেশে ও বিদেশে বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা অর্জন করেছেন। শ্রীমতী আশা ভোসলে তিনি 2026 সালের 22 এপ্রিল মহারাষ্ট্রের মুম্বাই শহরে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিদেহী আত্মার শান্তির উদ্দেশ্যে এই সভায় এখন 2 মিনিটের জন্য নীরবতা পালন করা হবে। স্টার্ট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনারা বসুন। এখন আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। তারকাখচিত শিক্ষা সংক্রান্ত বিষয়টি এখন আলোচনা হবে। মাননীয় তৃষ্ণা মণ্ডল মহাশয়া, আপনাকে এ বিষয়ে বলার জন্য অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী কি অনুগ্রহ করে জানাবেন যে
মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে এ বিষয়ে বলার জন্য অনুমতি দেওয়া হলো। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, বর্তমান সরকার এই বিষয়ে অবগত এবং অত্যন্ত সচেতন। এই পরিপ্রেক্ষিতে আমি জানাতে চাই যে জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষার মান জোরদার করা, মেনটেন পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা করা এবং বিহার রাজ্য সহ দেশের সকল অঞ্চলে ডিজিটাল পরিষেবার সুযোগ সুবিধার জন্য সুযোগ সুবিধার জন্য স্কুলের পরিকাঠামোর উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আরে শুনুন, সরকারের বড় বড় প্রতিশ্রুতি শুনতে তো দেখছি বেশ ভালোই লাগছে, কিন্তু বাস্তবে তার ফল কোথায়? আপনি বসুন। ডিজিটাল পরিষেবা বর্তমানে একটা বিশাল আকার ধারণ করেছে নিঃসন্দেহে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, এই প্রসঙ্গে তাই আমি সদনের সামনে দ্য ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর প্লাস 2025 থেকে 26 এর তথ্য তুলে ধরছি। এই তথ্য অনুযায়ী সারা দেশে বিহার রাজ্যের হার হয়েছে 91% এবং বিদ্যুৎ সংযুক্ত স্কুলের হার হয়েছে 95% এবং এর হার মাননীয়, আমি বলতে চাইছি যে এর হার বিহারও কিন্তু সারা দেশের তুলনায় 67.4% স্কুল ইন্টারনেট পরিষদের আওতায় রয়েছে, যেখানে বিহারের 91% স্কুল ইন্টারনেট পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে। সেই তথ্য রাজ্যভিত্তিক তালিকায় ইতিমধ্যে দেওয়া হয়েছে। মানে শিক্ষামন্ত্রীর অভাব নেই নাকি? এই যে তার প্রমাণপত্র। সাইলেন্ট। ধন্যবাদ। আপনাদের কি আর কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে? বলুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মাননীয় মন্ত্রী মহাশয়া আমার নিঃসন্দেহে ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আমার মনে হয় পিএমই বিদ্যা এবং দীক্ষা এর মতো বিভিন্ন সরকারি প্রকল্প, বিভিন্ন সরকারি পদক্ষেপ নেওয়া সত্ত্বেও শুধুমাত্র কাগজে কলমে রয়ে গেছে। শিক্ষা মন্ত্রক এই প্রকল্পগুলি বাস্তবায়ন কিভাবে করছে? মাননীয় সভাপতি মহোদয়া, আমি সংসদকে জানাতে চাই 17 মে 2020 তারিখে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে পিএমই বিদ্যা প্রকল্পের মাধ্যমে 200 ডিটিএইচ টিভি চ্যানেল ও 400 রেডিও চ্যানেল অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং দীক্ষা দেশের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যালয় শিক্ষার বিভিন্ন স্তরে কিউআর কোড, ইটিভি এবং কোয়ালিটি রেকর্ডে সরবরাহ করা হচ্ছে। এবার আমরা তারকাখচিত মুদ্রাস্ফীতি সংক্রান্ত বিষয়টি আলোচনা করব। মাননীয় শিবরাজ মুখার্জি, আপনাকে এ বিষয়ে বলার জন্য অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় মহাশয়া। সরকার প্রতিনিয়ত বলেই চলেছে দেশের অর্থনীতি নাকি শক্তিশালী হচ্ছে, কিন্তু আজ একজন সাধারণ বাড়ির মানুষ বাজারে গেলে কোনো শক্তির প্রমাণই পাওয়া যায় না। চাল, ডাল, তেল, সবজি প্রায় সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সরকার কাগজে কলমে উন্নয়নের গল্প শোনায়, কিন্তু রান্নাঘরের হিসাব অন্য কথা বলে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, দেশের অর্থনীতি যদি এতই ভালো চলছে, তাহলে সাধারণ মানুষের পকেটে এত ফাঁকা কেন? বাজেটের ভাষণে করতালির শব্দ শোনা যায়, কিন্তু বাজারে শোনা যায় সাধারণ মানুষের দীর্ঘশ্বাসের গন্ধ। একজন সাধারণ বাড়ির মানুষ মাসে শেষে হিসাব মেলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের সরকারের কাছে একটাই প্রশ্ন, মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ কোথায়? মাননীয় অর্থমন্ত্রী মহাশয়া, আপনাকে এ ব্যাপারে যথাযথ উত্তর দেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। বিরোধী পক্ষে দেখছি প্রশ্নের আর শেষ নেই। বেশ, আমি এক এক করে সব প্রশ্নেরই উত্তর দিচ্ছি। 2025 থেকে 2026 অর্থবর্ষে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের বাজেট বরাদ্দ বেড়ে হয়েছে 1,37 কোটি, যা কৃষি ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের স্পষ্ট প্রমাণ। শুধু তাই নয়, দারিদ্র ও প্রান্তিক মানুষের খাদ্য
ভিত্তি গড়ে তোলার বিষয়। 1 জানুয়ারি 2024 আমি বিরোধী পক্ষদের তারিখটা আবারও বলছি। 1 জানুয়ারি 2024 থেকে 5 বছরের জন্য বিনামূল্যে খাদ্যশস্য প্রদানের সিদ্ধান্তে প্রায় 11 লক্ষ কোটি টাকার অর্থ ব্যয়ের অনুদান করা হয়েছে। এই টাকায় 81 কোটি মানুষের উপকৃত হওয়ার কথা। অবকাঠামো উন্নয়নে সরকারও আজ পিছিয়ে নেই। অধিবেশনের প্রশ্ন উত্তর পর্ব আমরা এখানেই শেষ করলাম। এখন আমরা জিরো আওয়ার শুরু করছি। আমি বিরোধী পক্ষের সদস্য মাননীয়া খুশি মণ্ডলকে ওনার জরুরি বিষয়টি উপস্থাপন করার জন্য অনুমতি দিলাম। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। গত মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত আসাম, বিহার, মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই প্রবল বৃষ্টিপাতের ফলে 14 লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে এবং কৃষকেরা চরম সংকটের মুখে পড়েছে। সাধারণ মানুষ ও গবাদি পশুর অবস্থা আরো করুন। তাই ভারত সরকারের উচিত আসাম, বিহার, মহারাষ্ট্রের সরকারের থেকে প্রস্তাব আহ্বান করা, যাতে ওই রাজ্যগুলিতে কৃষক বন্ধুদের সাথে সাধারণ মানুষ ও অবলা পশুদের সময় মতো সহায়তা প্রদান করা সম্ভব হয়। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়া, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি মাননীয় মন্ত্রী মহোদয়া এবং সংসদকে জানাতে চাই যে রাজ্যের সাংসদদের সাথে আয়োজিত বৈঠক আসাম সহ বিহার, মহারাষ্ট্র ও বিভিন্ন এলাকাগুলিতে প্রবল বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমি পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত বর্তমানে মোট 661 গ্রাম জলমগ্ন অবস্থায় রয়েছে ও বিতরণ কেন্দ্রের মাধ্যমে প্রায় 28,700 মানুষকে আশ্রয় ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, এই সংকটের মধ্যেও একটি স্বস্তির বিষয় হলো যে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা শোনা যায়নি এবং যদিও ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গাড়ি এবং বিভিন্ন জায়গায় গ্রাম, শহর এবং রাস্তাঘাট, স্কুল, বিভিন্ন গবাদি পশুর ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে, তাই ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় মহারাষ্ট্র, আসাম ও নাগাল্যান্ডের বন্যা দুর্গত এলাকায় মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা কার্যক্রমের দ্রুততার সাথে পরিচালনা করা হয়েছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। এখন আমরা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পর্ব শুরু করব। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার অনুমতি নিয়ে কিছু বলতে চাই। হ্যাঁ, আপনাকে অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। আমি বলতে চাই, যে সরকার নারী সশক্তিকরণের কথা বলেন তার কাছে আমার বিনীত প্রশ্ন, যদি সত্যি তাই হয় তাহলে আজও দেশের নারীরা নিরাপত্তাহীন কেন? পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের এক নারকীয় ঘটনা গোটা দেশ তথা গোটা বিশ্বকে স্তব্ধ করেছিল। শুধু তাই নয়, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের স্বর্ণপদক প্রাপ্ত দেশের শীর্ষ মহিলারা কুস্তিগীরদের ন্যায় বিচারের দাবিতে যৌন হয়রানির বিরুদ্ধে রাস্তায় পর্যন্ত এসে বসেছিল। বিভিন্ন রাজ্যের নারী নির্যাতন, যৌন হয়রানি যেন এক রোজকার ঘটনা হয়ে গেছে। এদিকে বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো প্রকল্পে ভোট আদায় করছেন সরকার, কিন্তু এনসিআরবির রিপোর্ট তো অন্য কথা বলছে মাননীয়া। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী দেশে প্রতিনিয়ত হাজার হাজার মহিলাদের প্রতি
সাথে একমত মাননীয়া। দর্শকদের মাল্যদান না করে তাদের শাস্তি কবে হবে তা কি অনুগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রী জানাবেন? দেশ আজ তার ৮০তম স্বাধীনতা দিবস ধুমধাম করে পালন করছে, অথচ এক মায়ের মনে এই বিশ্বাস আজও ফিরল না যে তার মেয়ে নিরাপদে বাড়ি ফিরবে কিনা। তার আমি ভারত সরকারকে একটাই কথা বলতে চাই, দেশের নারীরা আর প্রতিশ্রুতি শুনতে চান না। তারা সম্মান চান, তারা নিরাপত্তা চান, তারা দ্রুত ন্যায় বিচার চান। নারীদের শুধু ভোট ব্যাংক হিসাবে দেখবেন না। যে সরকার নারী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ সেই সরকার উন্নয়নের অযোগ্য। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে পশ্চিমবঙ্গের আর্জি করার মতো ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তবে এই কথা বলতে চাই যে এই ধরনের অমানবিক অপরাধ কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু একটি অপরাধের নিরিখে পুরো ব্যবস্থার ব্যর্থতা লাগিয়ে দেওয়া ঠিক নয়। আমাদের সরকার সব সময় নারী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কঠোর আইন প্রণয়ন করা হয়েছে, নারীদের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে, ফাস্ট ট্র্যাক আদালতের সংখ্যাও বাড়ানো হয়েছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ হেল্পলাইনে নাম্বার চালু করা হয়েছে। দাঁড়ান। হ্যাঁ, তো কি বলছিলাম? যার সাহায্যে পুলিশি সহায়তা খুব দ্রুতভাবে পাওয়া যাচ্ছে, আদালতের বিচার প্রক্রিয়াও এগিয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। ধন্যবাদ। এখন আমরা মুলতবি প্রস্তাব আলোচনা করব। মাননীয়া ঈশিতা দাস মহাশয়া, আপনাকে মুলতবি প্রস্তাবটি সভায় উপস্থাপন করার জন্য অনুমতি দেওয়া হলো। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম এবং পরীক্ষার বিরুদ্ধে অস্বচ্ছতা নিয়ে আমি এই সরকারের বিরুদ্ধে এক প্রস্তাব উপস্থাপন করছি। শিক্ষামন্ত্রী হাই হাই, সরকারের গদি যায় যায়। সাধারণ মানুষ ভোট দিয়েছে বলেই আমাদের সভা পরিচালনা করতে দেবে। বসুন আপনারা। মাননীয়া নিশিকা পাল মহাশয়ার বৈদিক অনুদান সংশোধন বিলটি নির্বাচিত হয়েছে। যারা বিলটির সপক্ষে তারা উঠে দাঁড়ান। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিলটি সভায় উপস্থাপন করা গেল না। বিলটি সভায় উপস্থাপন করা গেল না। বিলটি সভায় উপস্থাপন করা গেল না। সংসদের সকল সদস্যদের শুভ কামনা ও শারীরিক সুস্থতা কামনা করে আজকের এই অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা হলো।